এখন ছড়ার একটা নির্দিষ্ট চাল আছে, একটা ছন্দ আছে, যেটাকে আমরা ছড়ার ছন্দ বা লৌকিক ছন্দ বলি। সেই ছন্দটা থাকলে সেই ছন্দে কিন্তু সিরিয়াস কবিতাও লেখা হয়। সুতরাং বিষয়টা কিন্তু তার ফর্মে নয়, বিষয়টা ভাবে, মানে তফাৎটা, সরি বিষয় নয়, পার্থক্যটা কিন্তু ঠিক ফর্মে নয় যে ছড়া এরকম দেখতে হবে, ওই একই ফর্মে কবিতাও 1000টা লেখা হয় বা লেখা হচ্ছে। কিন্তু ছড়া প্রথম কথা তার মধ্যে একটা স্যাটারিক্যাল বা পাঞ্চ বা হাস্যরস থাকবে। অন্যান্য সিরিয়াস বিষয় নিয়ে যে ছড়া হয় না তা নয়, সবই হয়, কিন্তু ছড়ার মধ্যে যে একটা বক্তব্য থাকবে যেটা শেষ মুহূর্তে গিয়ে, শেষ লাইনে বা শেষ তবকে গিয়ে মনে হলে একদম অ্যান্টি ক্লাইম্যাক্সে পাল্টে গিয়ে একটা বিরাট জায়গায় নিয়ে পৌঁছে গেল। দেখবেন সব ছড়াগুলো শেষ হওয়ার সময় আপনারা সবাই হাসলেন বা মজাটা উপভোগ করলেন। তার মানে গোটা আমি যেটা বলবো সেটা শেষের দিকে গিয়ে একটা দারুণ কিছু অভাবিত ব্যাপার চলে আসে। সেটাকে আমার ভাষাতে আমি বলি যে অপ্রত্যাশিতকে আচমকা অনিবার্য করে তোলা হয়। যেটা অপ্রত্যাশিত ছিল এতক্ষণ ধরে, সেটাকে আচমকা যেন ইনএভিটেবল, মানে এর বাইরে আর কিছু হতে পারে না, এইরকম। কিন্তু কবিতার যে বক্তব্য, কবিতার মধ্যে যেটা থাকে, কবিতা সবসময় শব্দার্থের বাইরে গিয়েও অন্য অর্থ দাবি করে বা অন্য অর্থ বোঝাবার চেষ্টা করে। যখন রবীন্দ্রনাথের আমি কবিতা আমরা বলি যে আমারই চেতনার রঙে পান্না হলো সবুজ, চুনি উঠলো রাঙা হয়ে, আমি চোখ মেললুম আকাশে, জ্বলে উঠলো আলো পূবে পশ্চিমে। এইখানে আমরা যা শব্দে যা পড়ছি তার অর্থটা কিন্তু একটা প্রতীকী অর্থ গিয়ে দাঁড়াচ্ছে। শুধু কবিতার মধ্যে একটা রহস্যময়তা থাকবে, একটা প্রতীকী ভাব থাকবে, একটা রূপক থাকবে, হ্যাঁ, মিস্টিসিজম যাকে বলি। কিন্তু ছড়ার মধ্যে অত কিছু থাকে না। সাধারণত যেগুলো ছোটদের ছড়া লেখা হয়, যা শব্দে বলি সেটাই প্রকাশিত হয়, শুধু ছন্দে তার অর্থ মিলে, তার দোতনায় ধ্বনি মাধুর্যে এইটাকে আলাদা করে আমাদের কাছে আকর্ষণীয় হয়ে ওঠে। সবশেষে আমি বলি যে আমার বিশ্লেষণ অনুযায়ী সমস্ত ছড়াই হলো কবিতা, যদিও সব কবিতা ছড়া নয়। আমি আবারও বলছি, আমার কাছে সমস্ত ছড়াই কবিতা, যদিও সব কবিতা ছড়া নয়। কারণ ছড়া নেসেসারিলি কবিতার একটা শাখা, এটা আমার মনে হয়। ছড়া অবশ্যই কবিতা, কিন্তু গদ্য নয়, নাটক নয়, প্রবন্ধ নয়, তাহলে ছড়া কি? ছড়া অবশ্যই কবিতা, কিন্তু সব কবিতাই ছড়া নয়। কারণ ছড়ার যে ধর্মটা সেটা সব কবিতার মধ্যে থাকে না। অনেক ধন্যবাদ দাদা চমৎকার ব্যাখ্যার জন্য। মোটামুটি আমরা একটা ধারণা পেয়েছি কবিতা এবং ছড়ার মধ্যে পার্থক্য। যাই হোক, আমরা অবশ্য অনেকক্ষণ আপনার সম্বন্ধে অনেক জানলাম, কবিতা এবং আপনার জীবন সম্বন্ধে, কিভাবে আপনি কবি হয়ে আসলেন। এখন শেষ পর্যায়ে আমরা এসে গেছি। আমরা অবশ্য এখন অডিয়েন্সের কাছ থেকে জানতে চাই, আমাদের কবির কাছে কারো যদি কোনো প্রশ্ন থাকে আমরা সেই প্রশ্ন উত্তরে যাব, তারপরে আমরা কবির কাছ থেকে আবার ফিরে আসবো, এসে ওনার পছন্দের কয়েকটা কবিতা আমাদেরকে পড়িয়ে তারপরে আজকের অনুষ্ঠান এই পর্যায়ে শেষ করব। এখন আমি জানতে চাচ্ছি অডিয়েন্সের মাধ্যমে কারো কবি সম্বন্ধে কিছু জানার প্রশ্ন থাকে। আপনার কাছে আমার জানার ইচ্ছে আছে, আপনি তো কবিতা লেখেন, মানে কিভাবে যে প্রসেস, যে হঠাৎ মাথায় একটা লাইন এলো, সেটা লিখে রাখলেন, গুনগুন করলেন বা হোয়াটএভার, তারপরে লিখলেন, নাকি আপনি মানে অনেক কবিকে শুনেছি যে তারা মানে নিয়ম করে অফিস যাওয়ার মতো সকালবেলা উঠলেন, যে 8টার সময় টেবিলে বসলেন, 11টা অব্দি লিখলেন, চলে আসলেন। আপনারটা কিরকম ভাবে আপনি লেখেন? খুব ভালো প্রশ্ন এটা। এটা শুধু কবিতা লেখার জন্য নয়, যেগুলো ক্রিয়েটিভ রচনার সঙ্গে যারা যুক্ত বা ক্রিয়েটিভ পারফরমেন্স, সে গান হোক, নাচ হোক, যে সেতার বাজায়, সে যদি সত্যিকারের সাফল্যের শীর্ষে যেতে চায়, তাকে অবশ্যই নিয়ম করে রেওয়াজ করতে হয়। তেমনি আমি বলি, আমি যেটা বলছি সেটা আমার একান্ত ব্যক্তিগত অভিমতটাই বলছি, যে লেখার ক্ষেত্র কবিতা বা গল্প বা উপন্যাস বা এই গদ্যের ক্ষেত্রে একটা প্লট
অনেক দিন ধরে মাথার মধ্যে জারিত হতে থাকে। তারপরে লিখতে বসে সেটা বিভিন্ন শতধারা হয়ে নানান ভাবে চলে যেতে পারে। কিন্তু কবিতার ক্ষেত্রে, কবিতা হলো ইংরেজি ব্যাকরণে প্রেসি লেখার মতো, খুব কম্প্যাক্ট জিনিস। এখানে কোনো খেলাবার ব্যাপারটা আবার বেশি নেই। শুধু যেটা মাথায় আসবে ওই মাথাটাকে নিয়েই দ্রুত লিখে ফেলতে হয়। এবার ধরুন কিভাবে লেখা জন্মায় মাথার মধ্যে। অনেক সময় হয় কি, গোটা একটা আস্ত লাইন এক মাথার মধ্যে চলে এলো, পুরো তৈরি হয়ে চলে এলো। একবার সেটা বসে গেলে তারপরে গুলো হয়তো চলে আসে। অনেক সময় দেখা যায় যে খাতা কলম নিয়ে বসে আছি, ঠিক মনের মতো শব্দটা আসছে না, সেটাও হয়। আবার কখনো হয় রাস্তায় চলতে চলতে হয়তো কোনো একটা কারোর কাছে কোনো শব্দ বা কোনো একটা দৃশ্য মাথায় এলো, মনে পড়লো, সেখান থেকে একটা কবিতা জন্মায়। আবার কেউ যদি খুব তাগাদা দেয় যে আমাকে এরকম একটা ছড়া লিখে দিতে হবে, তাহলেও সেটা হয়। আমি একটা উদাহরণ দিচ্ছি, যে এই যে আমাদের সমাজে অনেক লোক পাওয়া যায় যারা একটা মুখোশ পরে থাকে, ওপরে ওপরে দেখায় আমি খুব ভালো লোক, সমাজ সচেতন, সমাজসেবী, কিন্তু আসলে তা নয়। এই নিয়ে একটি ছড়া এরকম ভাবে আচমকা এসে গেছিল আমার মাথায়, আমি একটু বলি বলেন, তাহলে বুঝতে পারবেন। রাস্তাঘাটে দেখলে যাকে সবাই সেলাম ঠোকে, সেই যে লোকটা লম্বা গড়ন, চেনেন নাকি ওকে? পাড়ার পুজো, জলসা, নাটক, 25শে বৈশাখে সভাপতির আসনটা তার রিজার্ভ করাই থাকে। ফুটবল চাই, এরাও টাকা, ক্যারাম কিনবে নাও, মাংস খাবে, জলের দোকান বলাই আছে, যাও। না চাইতেই বাড়িয়ে দেন 500,000 টাকা। মুখে বলেন জানিস তো সব তোদের জন্যই রাখা। পাড়ার লোকের কাছে তিনি মহাপুরুষ তুল্য। হঠাৎই এক রাত্রিরে তার আসল রূপটা খুলল। কপু লেখা, কপু মানে কলকাতা পুলিশ, কপু লেখা জাল লাগানো বিশাল কালো গাড়ি রাত 2টোতে চুপিসারে ঘিরে ফেললো বাড়ি। বাড়ির থেকে আর এক বাড়ি, উপায় তো নেই ফেরবার। পাড়ার মহাপুরুষ এখন জেলায় জেলায় জেরবার। যে যত ভাই ছড়াক টাকা, চোখটা রাখুন খুলে, সময় থাকতে মুখটা দেখুন, মুখোশটাকে তুলে। তো এরকম একটা সমাজ সচেতনতা থেকে একটা কবিতার জন্ম হয়ে যায়। আবার অনেক সময় খুব ছোট, একদিন আমি তখন ব্যাংকে চাকরি করতাম, তো কেউ একজন ডাকছে ক্যাশ ডিপার্টমেন্ট থেকে, পান্না রায় লোকটার নাম ছিল, পান্না রায় বলে ডেকেছে। এই পান্না রায় সঙ্গে সঙ্গে আমার একটা মাথার মিল খেলে গেল। আচ্ছা, পান্না রায়ের সঙ্গে একটা খুব ভালো মিল হয় কান নাড়ায়, কান নাড়ায়। হ্যাঁ, এই যে লিখেছিলাম, আমার এই মুহূর্তে হয়তো ভালো মনে নেই। কি বললি রে পান্না রায়, ভিড়ের মধ্যে অমন ভাবে কেউ কখনো কান নাড়ায়? হ্যাঁ, নাড়বি যখন সাবধানে নাড়, কেমন দিয়ে বদভ্যাস, কান নাড়ানোর কায়দা তো সব লিখে গেছেন বেদভ্যাস। এইরকম আর কি মিলের চমৎকারিত্ব কিন্তু খুব জরুরি। যেমন ধরুন ছোট ছড়ার মধ্যে অনেক মিলের চমৎকারিত্ব পাওয়া যায়। আমি দু একটা পড়ছি, তাহলে বুঝবেন। খুব সিরিয়াস বিষয় নিয়েও কিন্তু ছোট মজার ছড়া করা যায়। লড়কা ও নীলকে, ছন্দ ও মিলকে, গুলে খেয়ে জিতে নিল সব মুশকিলকে। লড়কা ও নীলকে, ছন্দ ও মিলকে, গুলে খেয়ে জিতে নিল সব মুশকিলকে। তাই শুনে হাইনে বলে খ্যাতি চাইনে, তোমাদের মতো আমি অততর পাইনে। নেবুকার নেজারের 4খানা রেজারের সবকটা মাঠ ছিল সোনা দিয়ে মোড়ানো। তার মতো পুরোধার, মাথা যার খুলোধার, মানে হয় এত টাকা এইভাবে ওড়ানো। হনুমানের ঘাম ছুটে যায় গন্ধমাদন পর্বতে, হরেক রকম শেকড় বেটে মিশিয়ে দিল শরবতে। 2-4 গেলাস সাবড়ে দিয়ে লক্ষণ যে লক্ষণ, বলল হনু এমন সিরাপ খাইনি আগে কখনো। তো এই মিলের একটা চমৎকারিত্ব কিন্তু একটা ছড়াকে অনেক মাধুর্য দিয়ে দেয়, অন্তমিলের চমক। আবুধাবি মাছ কাটে, মাঠে যারা ঘাস কাটে, শীতকালে তারা কেউ গায়ে জামা রাখে না। আর যারা কেনিয়াতে লোহা কাটে ছেনিয়াতে, গরমেতে তারা কেউ চুলে তেল মাখে না। যদি যাও চম্বলে, শীতছেতা কম বলে, মুখ কেউ ঢাকবে না চাদর বা কম্বলে। যদি যাও চম্বলে, শীতছেতা কম বলে,
মুখ কেউ ঢাকবে না চাদর বা কম্বলে।